শেখ রেহানা ও ছেলে মেয়ের পূর্বাচলের প্লটে অনিয়ম, সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেন টিউলিপ। দুদকের 3 মামলায় আসামি হলেন সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তারাও। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, হাঁটতে পারছেন কারো সাহায্য ছাড়াই। জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। সীমান্ত উত্তেজনার জেরে এবার বাংলাদেশের উপ হাইকমিশনারকে তলব দিল্লির। সাতক্ষীরায় কৃষকের জমিতে চাষে বাধা বিএসএফের, যৌথ সার্ভে করে নিষ্পত্তির সিদ্ধান্ত। এবং কাস্টমস হাউসের কাছে 142 কোটি টাকা পাওনা নিয়ে বেকায়দায় চট্টগ্রাম বন্দর। 59 বার চিঠি দিয়েও মেলেনি জবাব, পরিশোধের চেষ্টায় কর্তৃপক্ষ। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড পেয়েছে প্রসিকিউশন। মিলেছে গুমসহ গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ, যা সিআইডির ফরেন্সিক ল্যাবে পরীক্ষার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আলামত জব্দ করতে গিয়ে এনটিএমসি সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউশন। সোমবার একটি মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশন জানায়, জুলাই গণহত্যার সময় শেখ হাসিনা ও তার সহযোগীদের কল রেকর্ড ও ডিজিটাল এভিডেন্স সহ নানা তথ্য প্রমাণ হাতে এসেছে, যা যাচাই বাছাইয়ের আবেদনের পর সিআইডিকে সহযোগিতার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি। সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেন্সিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। এছাড়া গুম, নিখোঁজ নিয়ে প্রযুক্তিগত নানা তথ্যপাত্য হাতে এসেছে প্রসিকিউশনের। তারা বলছেন, আলামত সংগ্রহ করতে গিয়ে তথ্য প্রমাণ আড়াল করে রাখা এবং তদবিরের মুখোমুখি পড়তে হয়েছে তাদের। এমনকি কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অসহযোগিতার অভিযোগ করেছে প্রসিকিউশন, যদিও অসহযোগিতার কথা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বিষয়গুলো এত সফিস্টিকেটেড যে আপনি চাইলেই সবসময় সঠিকভাবে নাও পাইতে পারেন। সুতরাং একদম অসহযোগিতার কথা যদি আসে, সেটা যদি এরকম অ্যাকিউট আমাদের কাছে মনে হয়, তখন আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবেই বলবো। এদিন জুলাই আগস্টে যাত্রাবাড়ি ও গাজীপুরে গণহত্যার ঘটনায় 2 পুলিশ সদস্যকে আগামী সোমবার হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের পরিবারের সদস্য ও সহযোদ্ধারা। সাইদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তারা। পুনর্গঠনের পর প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এলেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বড় ভাই ও সহযোদ্ধারা। আগমনের কারণ হিসেবে চিফ প্রসিকিউটর জানান, মামলা করতে এসেছেন তারা। যদিও ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে আবু সাইদের বড় ভাই রমজান আলী জানান, মামলা করতে নয়, এসেছেন বিচারিক কার্যক্রম দেখতে। লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে। তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন, যে ওনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে আসবেন। তারা আজকে এসে সেই ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছেন এবং আমাদের কাছে লিখিত অভিযোগ ওনারা দেবেন। এই প্রক্রিয়া চলছে। এই যে বাংলাদেশে এত বড় একটা আলোচিত আবু সাইদ হত্যা মামলা, যেটা দিনের আলোর মতো পরিষ্কার, স্পষ্ট দেখা যাইতেছে যে পুলিশের গুলিতে নিহত, তো তার বিচারের কার্যক্রম নাই কেন? আমরা এখানে মামলা করতে আসি নাই, এখানে আমরা আলোচনা করতে আসছি এবং জানতে আসছি যে বিচারের প্রক্রিয়াগুলো কি। সহযোদ্ধাদের অভিযোগ, সাইদ হত্যা মামলায় এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বেশিরভাগ আসামি। এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ এবং কেন তারা গ্রেপ্তারের আওতায় আসতেছে না, এবং আমরা অনেক জায়গায় দেখেছি তারা স্বপদে বহাল রয়েছেন। সুতরাং সেটি কেন, সেটি জানতে এবং সে বিষয়ে করণীয় এবং আলোচনা করতে আমরা আজকে এখানে হাজির হয়েছি। এ সময় দ্রুত সব আসামিকে গ্রেফতার এবং মামলা নিষ্পত্তির দাবি জানান তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচলে অবৈধভাবে প্লট নেওয়ার অভিযোগে দুদকের মামলায় ফাঁসলেন শেখ রেহানা, তার ছেলে ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক। আর ক্ষমতায় প্রভাব খাটিয়ে হুকুমের আসামি হলেন শেখ হাসিনা ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। 3 মামলায় সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তা সহ মোট 47 জনকে আসামি করা হয়েছে।
গেল কয়েক সপ্তাহ ধরে পূর্বাচলে অবৈধভাবে শেখ পরিবারের ৬০ কাঠার প্লট বরাদ্দের অভিযোগ বেশ জোরে সোরে আলোচনা চলছিল। অভিযোগের সত্যতার খোঁজে মাঠে নামে দুদক। অনুসন্ধানে রাজুক, প্রধানমন্ত্রী কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে নথিতে মেলে প্লট জালিয়াতির নানা অসঙ্গতি। সোমবার শেখ রেহেনা, ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে প্রত্যেকের নামে ঢাকায় প্লট থাকার পরও রাজুকের বিধি ভেঙে তারা প্লট নেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা সহ জয়পুতুলদের পূর্বাচলে প্লট নেওয়ার খবর পেয়ে রেহেনা সহ ভাই বোনকে প্লট দিতে চাপ দেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তখন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম ভেঙে সবার জন্য প্লটের ব্যবস্থা করেন। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় মামলা করেছে দুদক। এছাড়া প্লট নেয় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও দুটি মামলা হবে বলে জানা গেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে নিজেই কিছুটা হাঁটাহাঁটি করছেন। লন্ডনে চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খবর নেওয়ার পাশাপাশি জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। লন্ডনে দ্য ক্লিনিকে চিকিৎসাধীন মাকে দেখতে রোববারও আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিতরে প্রবেশের আগে সবার জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান। সবাই সবার জন্য দোয়া করতে হবে। ছুটির দিনেও হাসপাতালের সামনে ভিড় করেন যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। অপেক্ষা করেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার। চিকিৎসাধীন বেগম জিয়া সবসময় দেশের খোঁজ খবর রাখছেন, একই সঙ্গে জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়। উনি সবসময় দেশের খোঁজখবর নিচ্ছেন এবং জনগণের সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন। প্রফেসর প্যাট্রিক কেড উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন, ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া সবসময় দেশের খবর রাখছেন, একই সাথে জনগণের সমস্যা সমাধানের জন্য তাগিদ দিয়ে নির্দেশনা দিচ্ছেন বলে জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। এদিকে মাকে হাসপাতালে দেখতে যাওয়ার সময় সবার জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা ইস্যুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে দেশটির হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি। গত বছর বাদ পড়া 18,000 বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ দিতেও আহ্বান জানান ডক্টর ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার সুহাদা ওসমান। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় প্রবেশের জন্য বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা চালুর অনুরোধ জানান। এ সময় তিনি গত বছর মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীর জন্য সে দেশে প্রবেশের সুযোগ সৃষ্টির আহ্বান জানান। ডক্টর ইউনূস মালয়েশিয়ার বিভিন্ন কারখানা বাংলাদেশে স্থাপনের আহ্বান জানিয়ে বলেন, এতে বাংলাদেশের যুব শক্তির সুফল পাবে মালয়েশিয়া। এ সময় চলতি বছরের শুরুতে আসিয়ানের সভাপতি হিসেবে দায়িত্ব নেয় মালয়েশিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে আগ্রহী, এই জন্য তাদের সহায়তা কামনা করেন তিনি। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
সীমান্তে উত্তেজনার জেরে ভারতীয় রাষ্ট্রদূতকে তলবের পরদিন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে নয়াদিল্লি। একই সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বিধি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে। নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার বিষয়ে আলোচনা করতে তাকে তলব করা হয়। দুই দেশের সীমান্তের নির্দিষ্ট 5টি জায়গায় ভারত বেড়া নির্মাণের চেষ্টা করেছে বলে সম্প্রতি অভিযোগ করে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশি কৃষকের জমিতে চাষে বাধা দিয়েছে বিএসএফ। 15 জানুয়ারি দুই দেশের যৌথ সার্ভের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে বলে সিদ্ধান্ত হয়েছে পতাকা বৈঠকে। শনিবার বিকেলে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদারি সীমান্তে বাংলাদেশি কৃষক তার জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ সদস্যরা বাধা দেয়। এ ঘটনায় রোববার দুপুরে ভোমরা সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন 33 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন 102 ব্যাটালিয়ন বিএসএফ কমান্ডার রমেশ কুমার। আপত্তিকৃত জায়গায় আগামী 15 জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ যৌথভাবে মাপ দেওয়ার পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে জানায় বিজিবি। অপ্রীতিকর কোনো কিছু ঘটে নাই। আমরা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ে আছি বিএসএফ এর সাথে। এখানে 2টা প্যাচ আছে, এখানে একটা ভারতের, একটা বাংলাদেশের। এটা আমরা 15 তারিখে যখন সার্ভে করব, এটাই এস্টাবলিশ হবে 15 তারিখে। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান মালিকের চাপে হুমকিতে পড়ে গণমাধ্যমের স্বাধীনতা। বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। এ সময় তৃণমূল পর্যায়ে সাংবাদিকতার ঝুঁকি ও বেতন বৈষম্যের কথা তুলে ধরেন সাংবাদিকরা। সোমবার বরিশালের শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা করে গণমাধ্যম সংস্কার কমিশন। এতে অংশ নেন বিভাগের 6 জেলার শতাধিক সাংবাদিক। এ সময় তৃণমূল পর্যায়ে সাংবাদিকতায় ঝুঁকি ও বেতন বৈষম্যের কথা তুলে ধরেন সাংবাদিকরা। আমরা যারা বাইরে আছি, আমরা কতটা দুর্বিষহ জীবনযাপন করছি, আমরা চিকিৎসা করতে পারতেছি না, আমরা বেতন পাচ্ছি না। জেলা পর্যায়ে যারা কাজ করে তাদের জন্য ওয়েজ বোর্ড পুরোপুরি কখনোই বাস্তবায়ন হয়নি। আমি ইচ্ছা করলে একজনের বিরুদ্ধে লিখে দিলাম, তার জীবনটাকে, তার সংসারকে সবকিছু তছনছ করে দিলাম, এটা হতে পারে না। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, বিগত দিনে রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠান মালিকের চাপে হুমকিতে পড়ে গণমাধ্যমের স্বাধীনতা। আমরা যদি পক্ষপাত করি, আমরা যদি রাজনৈতিক লেজুর ভিত্তি করি, তাহলে মানুষের আস্থা আমরা পাবো না। সরকারের নিয়ন্ত্রণ যেমন আছে, ঠিক তেমনি তার পাশাপাশি আছে রাজনৈতিক দলের প্রভাব, রাজনৈতিক দলের ভীতি প্রদর্শন, ভয় দেখানো, ক্ষমতার প্রভাব খাটানো। চলতি মাসে শেষ হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশনের কাজ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জনপদের সময় আরও থাকছে। আইন অমান্য করে ভোলার বিভিন্ন নদীতে জাটকা শিকার, নিষিদ্ধ জালে ধরা মাছ বিক্রি হচ্ছে প্রকাশ্যেই, হুমকিতে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা। সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে। কর্তৃপক্ষের নির্দেশে হল না ছাড়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এতে তৈরি হয় উত্তেজনা। পরে সুষ্ঠুভাবে আসন বণ্টনের আশ্বাসে বিকেলের মধ্যে হল ছেড়ে যান ছাত্ররা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হলের আসন নবায়নকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের পর থমথমে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজ ক্যাম্পাস। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে আবাসিক 3টি হল বন্ধের ঘোষণা দিয়ে সোমবার সকাল 8টার মধ্যে ছাত্রদের চলে যাওয়ার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। কিন্তু হল না ছাড়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ নিয়ে ফের উত্তেজনা তৈরি হয় ক্যাম্পাসে। পরে সুষ্ঠুভাবে আসন বণ্টনের আশ্বাসে বিকেল 4টার মধ্যে হল ছাড়তে রাজি হন আবাসিক শিক্ষার্থীরা। তাদের দাবি দ্রুত যেন খুলে দেয়া হয় আবাসিক হল। আমরা আশা করি স্যাররা খুব দ্রুত একটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে দ্রুত হল খুলে দেবে। স্যাররা আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের সিটের কোনো ক্ষতি হবে না, আমাদের যে জানমাল তার কোনো ক্ষতি হবে না। তাড়াতাড়ি এটা সমাধান করতে হবে, যেভাবে হোক কলেজ প্রশাসন এটা সমাধান করবে এবং আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের কলেজ খোলা হোক এটা চাই, আমাদের হল খুলে দেওয়া হোক এটা চাই। পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। দুপুরে মিছিল করে জেলা প্রেস ক্লাবের সামনে জড়ো হন আব্দুল করিম মৃধা কলেজের শিক্ষার্থীরা। পরে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন। সহপাঠী মিরাজের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
রোববার দুপুরে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে বাধা দেন কয়েকজন শিক্ষার্থী। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে 20 থেকে 30 জন বহিরাগত শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে এইচএসসির দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিরাজ আহত হন। চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে 142 কোটি টাকা বকেয়া পাওনা নিয়ে চরম বেকায়দায় পড়েছে বন্দর কর্তৃপক্ষ। নিলামে বিক্রিত পণ্যের হিসাব বাবদ পাওনা টাকা চেয়ে অন্তত 59টি চিঠি দেওয়া হয়েছে। এমনকি বকেয়া পাওনা আদায় না হওয়ায় সরকারি অডিট আপত্তি উঠেছে বন্দরের বিরুদ্ধে। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো সাধারণ পণ্য 30 দিন এবং পচনশীল পণ্যের ক্ষেত্রে 7 দিনের মধ্যে ছাড় করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমদানি পণ্য ছাড় না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। আর নিলামে বিক্রি হওয়া পণ্যে এফসিএল কন্টেনারে 20% এবং এলসিএল পণ্যে 15% হিস্সা পায় বন্দর। চট্টগ্রাম কাস্টম কমিশনারের কাছে বন্দরের পক্ষ থেকে দেওয়া 59 নম্বর চিঠিতে বিগত 2011 সালের নভেম্বর থেকে এই হিস্সা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। বছরের পর বছর হিস্সার 142 কোটি 72 লাখ 39 হাজার টাকা বকেয়া পড়ে থাকায় সরকারি অডিট টিম বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অডিট আপত্তি উত্থাপন করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। যে মালগুলা অকশন সেল আউট হয় সেগুলোর একটা সেল প্রসিডার একটা অংশ আমরা পাই, সেটার হিসাব করতে করতে আমরা এখন 140 কোটি টাকার মতো আমরা পাওনা হই। মাঝে মাঝে কিছু পণ্য বোঝাই কন্টেনার, ইয়কশন এবং ফল, আদা, খেজুর, জুসের মতো বাকি পচনশীল পণ্যগুলো হাতুড়ি পিটিয়ে উন্মুক্ত নিলামে বিক্রি করে চট্টগ্রাম কাস্টম হাউস। অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে হিস্সা জটিলতা কাটিয়ে বন্দরের পাওনা পরিশোধের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের এই কর্মকর্তা। চিঠিটা পাঠিয়েছে, এটা হয়তো ওই শাখা থেকে, সংশ্লিষ্ট শাখা থেকে এটা ফাইলটা পুট আপ হয়ে এটা কার্যক্রম গ্রহণ করবে। এখনো 10,000-এর বেশি পণ্য বোঝাই কন্টেনার নিলামের অপেক্ষায় থাকলো মামলা সহ নানামুখী জটিলতায় চট্টগ্রাম কাস্টম হাউস নিলামে গতি আনতে পারছে না। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে বন্দর ভবনের দূরত্ব মাত্র 20 থেকে 30 গজ। গত 11 বছরে পাওনা হিস্সা চেয়ে চিঠি দেওয়া হয়েছে বন্দরের পক্ষ থেকে 58টি, কিন্তু সেই টাকা পাওয়া যায়নি। বরং টাকা বাড়তে বাড়তে এসে দাঁড়িয়েছে 142 কোটিতে। তারপরে বন্দর কর্তৃপক্ষ আশা করছে সব জটিলতা নিরসন করে কাস্টম হাউস তাদের ন্যায্য হিস্সা পরিশোধ করবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝিনাইদহ 4টি মার্কেটের 26টি দোকান ভেঙে মালামাল ও নগদ টাকা লুট করেছে চোরচক্র। রোববার রাত 1টা থেকে ভোর পর্যন্ত সদর উপজেলার হাট গোপালপুর বাজারের মার্কেটগুলোতে প্রবেশ করে। পরে 26টি দোকানের তালা ভেঙে ভেতর থেকে টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে ব্যবসায়ীরা বাজারে এসে বিষয়টি টের পায়। সিসিটিভির ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে। চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। চট্টগ্রামে শীতার্ত হতদরিদ্রদের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 20 লাখ কম্বল এবং 1,12.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম দিন রোববার মধ্যরাতে নগরীর স্টেশন রোড, কদমতলী, সিআরবি, কাজীর দেউরি, 16 শহর সহ বিভিন্ন এলাকায় হতদরিদ্র শীতার্ত ও পথচারীদের মাঝে 3000 কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক। জানিয়েছেন নগরী ছাড়াও উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হবে কম্বল। এ সময় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা ও বিত্তশালীদের ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন অমান্য করে ভোলার বিভিন্ন নদী থেকে শিকার করা হচ্ছে জাটকা। নিষিদ্ধ জালে ধরা এসব মাছ বিক্রি হচ্ছে প্রকাশ্যে। পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না স্থানীয় প্রশাসন। এতে ইলিশের উৎপাদন হুমকিতে পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। ভোলার শিবপুর মাছঘাটে 4 থেকে 6 ইঞ্চি আকারের ইলিশের পোনা বিক্রির জন্য ঝুড়িতে সাজাচ্ছেন এক ব্যাপারী, অথচ 10 ইঞ্চির নিচে ইলিশের পোনা শিকার ও বিপণন দণ্ডনীয় অপরাধ। জেলেরা জানান, মৎস্য বিভাগের অভিযান চললে ঝাটকা উঠানামা ও বেচাকেনা বন্ধ করে দেয় আড়ত মালিক ও ব্যাপারীরা, কিন্তু তারা চলে যাওয়ার পরপরই আগের মতো আবারও শুরু হয় বেচাকেনা। তবে অভাবের কারণে বাধ্য
বাধ্য হয়ে জাটকা ধরার কথা জানালেন তারা। বড় ইলিশ পাই না, একথা একটু ঝাটকা ধরে আর কিস্তি মিস্তি চালানোর লেগে আর কুচা জাল দিয়ে মাছগুলা ধরে আমাদের সম্পদ নষ্ট করে ফেলায়। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিষিদ্ধ জালসহ ধরা পড়ছে জেলেরা, তারপরও থামছে না জাটকা নিধন। মৎস্য বিভাগের পক্ষ থেকে আমরা প্রতিনিয়তই অভিযান চলমান রয়েছে। এছাড়া আমরা জেলেদেরকে বিভিন্নভাবে অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি। তবে আইন প্রয়োগে আরও কঠোর হওয়ার গতানুগতিক আশ্বাস মৎস্য বিভাগের। সরাসরি টার্গেট করে জাটকা ধরার মতো সেই পরিবেশ এবং সেই সুযোগ এখন নাই। আইন শৃঙ্খলা বাহিনী সহ মৎস্য বিভাগ এবং প্রশাসন যথেষ্ট তৎপর। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলায় এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,92,000 মেট্রিক টন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ রেহানা ও ছেলে মেয়ের পূর্বাচলের প্লটে অনিয়ম, সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেন টিউলিপ। দুদকের 3 মামলায় আসামি হলেন সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তারাও। এবং লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, হাঁটতে পারছেন কারো সাহায্য ছাড়াই। জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।